প্রিয় বন্ধুরা, আমি মেজর ডালিম বলছি। আজ শুনবেন 31তম পর্ব। সেনাবাহিনীকে পুনরায় আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য বেসামরিক প্রশাসনের সাহায্যে তলব করা হয়। 1973 সালের এপ্রিল মাসে দেশের নাজুক পরিস্থিতিতে দিশেহারা মুজিব সরকার নেহায়েত অনন্যপায় হয়ে আবার সেনাবাহিনীকে অবৈধ অস্ত্র উদ্ধার এবং দুষ্কৃতিকারী দমন করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনের জন্য তলব করার সিদ্ধান্ত গ্রহণ করে। কুমিল্লা সেনানিবাসের ব্রিগেড কমান্ডার তখন কর্নেল নাজমুল হুদা। আগরতলা ষড়যন্ত্র মামলায় জড়িত ছিলেন কর্নেল হুদা। সেই সুবাদে কিংবা অন্য যে কোনো কারণেই হোক, শেখ মুজিবের প্রতি অন্ধ ভক্তি ছিল তার। তবে এই বিষয়ে সুশিক্ষিত কর্নেল হুদার মনে দ্বন্দ্ব ছিল যথেষ্ট। একই সাথে যুদ্ধ করেছি আমরা। অল্প সময়ের মধ্যেই তিনি আমাকে ভীষণ আপন করে নিয়েছিলেন। আমাদের সম্পর্ক এত নিবিড় হয়ে উঠেছিল যে আমরা রাজনীতি নিয়ে অবাধে খোলামেলা আলাপ আলোচনা করতাম। আমার স্পষ্টবাদিতায় অনেক সময় তিনি আতঙ্কিত হয়ে পড়তেন। অনেক সময় বড় ভাইয়ের মতো উপদেশ দিতেন, বেফাস কথাবার্তা বলে আমি যাতে নিজেকে বিপদে না ফেলি। তার আন্তরিকতায় আমি তাকে বিশেষভাবে শ্রদ্ধা করতাম। অপারেশন অর্ডার আসার পর আমি হুদা ভাইকে একদিন বলেছিলাম 72 সালের তিক্ত অভিজ্ঞতার কথা। তিনি নিজেও সেই বিষয়ে ওয়াকিবহাল ছিলেন। ঠিক করা হলো চিফ অফ স্টাফকে অনুরোধ জানানো হবে যাতে তিনি সশরীরে কুমিল্লায় এসে অপারেশন সম্পর্কে সবকিছু বিস্তারিত খুলে বলেন। এতে করে আমরা জানার সুযোগ পাব এইবার সরকারের উদ্দেশ্য কী। প্রধানমন্ত্রী কি এবার সত্যিই তার চাটার দল ছেড়ে জনগণের কল্যাণ চান? এর জন্যই কি তিনি আমাদের সাহায্য চাইছেন? সিদ্ধান্ত অনুযায়ী জেনারেল শফিউল্লাহকে কর্নেল হুদা কুমিল্লায় আসার অনুরোধ জানালেন। এলেন জেনারেল শফিউল্লাহ। কনফারেন্সে তাকে জিজ্ঞাসা করা হলো, 72 সালের মতো সেনাবাহিনীকে বিব্রতকর অবস্থায় পড়তে হবে না তো এবারও? শেখ মুজিব এবার সত্যিই চিনতে পেরেছেন তার সরকার ও দলকে। তিনি তাদের অন্যায়ের প্রতিকার চান। এদের খপ্পর থেকে বেরিয়ে এসে প্রকৃত অর্থে জননেতা হবার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীর সাহায্য চাইছেন তিনি। তার এই প্রচেষ্টা অবশ্যই আমরা আমাদের সর্বশক্তি দিয়ে সাহায্য করব, সব ঝুঁকি হাসিমুখে বরণ করে নিয়ে। সে কথাই দেওয়া হয়েছিল জেনারেল শফিউল্লাহকে। অপারেশনকে যে কোনো মূল্যে সফল করে তুলব আমরা। খুশি মনেই ফিরে গিয়েছিলেন তিনি। কুমিল্লা ব্রিগেডকে দায়িত্ব দেওয়া হলো কুমিল্লা, নোয়াখালী এবং সিলেটে অপারেশন পরিচালনার। আমাকে কর্নেল হুদা কুমিল্লা অপারেশনের দায়িত্ব দিলেন। সিলেট এবং নোয়াখালীর দায়িত্ব দেওয়া হলো মেজর হায়দার এবং মেজর রশিদকে। সরকারি গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট থেকে জানা গেল সব সেক্টরে আওয়ামী লীগ ও তার দলের অঙ্গ সংগঠনগুলোর কাছেই রয়েছে বেশিরভাগ অবৈধ অস্ত্র। প্রভাবশালী নেতাদের ছত্রছায়াতেই নিরাপদে রয়েছে ওইসব অস্ত্র এবং অস্ত্রধারীরা। তাতে কি এবার মুজিব তার মরা বাপকেও ছাড়তে রাজি নন। আমরা যার যার এলাকায় সব প্রস্তুতি শেষে অপারেশন শুরু করলাম। সব জায়গায় খবর পাওয়া যাচ্ছিল এলাকার যত দাগি লোক, অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী, খুনি, লুটেরারদের মাথা হলো আওয়ামী লীগের নেতারা কিংবা নেতাদের পুষ্য মাস্তানরা। সব জায়গাতেই আবার আমাদেরকে সরকারি দলের নেতারাও তাদের তৈরি সন্ত্রাসীদের নামের তালিকা দিয়েছিলেন। কিন্তু তদন্ত করে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে তাদের দেওয়া তালিকাভুক্ত লোকেরা প্রায়ই এলাকার সৎ এবং নীতিবান বলে পরিচিত। অবশ্য তাদের মধ্যে অনেকেই সরকার বিরোধী রাজনীতির সাথে জড়িত কিংবা সমর্থকও ছিলেন। যারা ধরা পড়েছিল তাদের বেশিরভাগই হুমরা চুমরা এবং নেতা নেত্রী। সংসদ সদস্য মমতাজ বেগম থেকে শুরু করে কুমিল্লার জহিরুল ইসলাম কাইয়ুম কেউ বাদ পড়লেন না। সিলেট, নোয়াখালী, খুলনা, বরিশাল এবং দেশের অন্যান্য জায়গাতে আর্মির হাতে ধরা পড়ল শেখ নাসের, হাসনাত সহ অনেক নামি দামি নেতারা। এলাকার দুষ্কৃতিকারীদের বেশিরভাগই সরকার ও সরকারি দলের লোকজন। এই অপারেশনের সময় সেনাবাহিনীর সদস্যরা সরাসরিভাবে আওয়ামী লীগের স্থানীয় নেতা, পাতি নেতাদের সঙ্গে প্রত্যক্ষ সংঘাতে জড়িয়ে পড়েন। আর্মি অপারেশনের ফলে সারা দেশে চমক সৃষ্টি হলো। লোকজন ভাবল শেখ মুজিব আর্মির সাহায্যে চাটার দল এবং সন্ত্রাস ও দুর্নীতির হাত থেকে দেশ ও জাতিকে বাঁচাবার চেষ্টা করছেন। ফলে সবখানেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিলেন আর্মি অপারেশনের সাহায্য করতে। কয়েকদিনের দেশব্যাপী অভিযানের ফলে সন্ত্রাস কমে গেল অস্বাভাবিকভাবে। জনগণের মনে আশা ফিরে এলো। দুঃশাসনের ফলে নির্জীব হয়ে পড়া জাতির মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হলো। ধরা পড়া সবার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হলো, কারো ব্যাপারে কোনো ব্যতিক্রম করা হলো না। যদিও বিভিন্ন প্রভাবশালী মহল থেকে এমনকি প্রধানমন্ত্রীর সচিবালয় থেকেও অনেকের ব্যাপারে চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছিল অনবরত।
কিন্তু আমরা আমাদের নীতিতে সবাই অটল। কারো ব্যাপারে কোনো বাছবিচার করা হবে না, আইন সবার জন্যই সমান। হঠাৎ সেনা সদর থেকে কয়েকজন আটক অপরাধীকে ছেড়ে দেবার জন্য নির্দেশ পাঠালেন জেনারেল শফিউল্লাহ। কর্নেল হুদা পরিষ্কার জানিয়ে দিলেন, কাউকে ছেড়ে দেওয়া তার পক্ষে কিছুতেই সম্ভব নয়, কারণ শুধুমাত্র আইনই এখন তাদের ভাগ্য নির্ধারণ করতে পারে। আইনকে নিজের হাতে নেবার কোনো অধিকার তার নেই। ব্রিগেড কমান্ডারের এই জবাব জেনারেল শফিউল্লাহ প্রধানমন্ত্রীকে জানালেন। কর্নেল হুদার কাছে ফোন এলো প্রধানমন্ত্রী শেখ মুজিবের। কর্নেল হুদা বিনীতভাবে প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী যেন তার রাজনৈতিক সচিব জনাব তুফাইল আহমেদকে পাঠিয়ে দেন চিফের সাথে সরেজমিনে অবস্থার তদন্ত করার জন্য। তদন্তে যদি প্রমাণিত হয় যে আর্মি কারো প্রতি কোনো অবিচার কিংবা অন্যায় আচরণ করেছেন, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী যে কোনো শাস্তি তিনি মাথা পেতে নিতে প্রস্তুত আছেন। প্রধানমন্ত্রীর টেলিফোন যখন আসে তখন দৈবক্রমে আমিও কন্ট্রোল রুমে উপস্থিত ছিলাম। প্রধানমন্ত্রীর ফোন, তাই রুম থেকে আমি বের হয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু কর্নেল হুদার নির্দেশে রুমে থেকে যেতে হয়েছিল আমাকে। কর্নেল হুদার চারিত্রিক ধীরতা সেদিন আমাকে মুগ্ধ করেছিল। নেতার প্রতি তার অন্ধ আনুগত্য এবং শেখ মুজিবের অতি বিশ্বাসভাজনদের একজন হয়েও কর্নেল হুদা এই ধরনের জবাব প্রধানমন্ত্রীকে দেবেন, সেটা সত্যিই আমি ভাবতে পারিনি। প্রধানমন্ত্রী বলেছিলেন অতি সত্বর তিনি লোক পাঠাচ্ছেন তদন্তের জন্য। সেদিনে হেলিকপ্টারে করে এসে পৌঁছালেন জেনারেল জিয়াউর রহমান। জনাব তুফাইলকে তিনি কিছুতেই সঙ্গে আনতে রাজি করাতে পারেননি। সেটাই স্বাভাবিক, কারণ জনাব তুফাইল কুমিল্লা এলে সব কিছু জানার পর মাথা হেড করে ফিরে যাওয়া ছাড়া তার অন্য কোনো উপায় থাকত না। জেনারেল জিয়ার আগমনের পর কুমিল্লা সহ অন্য সব জেলার শীর্ষ নেতাদের যারা তখনও বাইরে ছিলেন তাদের সবাইকে সেনানিবাসে আমন্ত্রণ জানানো হলো এক মধ্যাহ্নভোজের। বুঝ পর্ব শেষে একে একে সব ধৃত ব্যক্তিদের কেন এবং কোন চার্জে ধরা হয়েছে প্রমাণাদি সহ তার বিশদ বিবরণ দিলেন অপারেশন কমান্ডাররা। কেউ কোনো কিছুর প্রতিবাদ করতে পারলেন না। জেনারেল জিয়া, কর্নেল হুদা এবং আমাকে সঙ্গে করে একই হেলিকপ্টারে ঢাকায় সেনা সদরে ফিরে এলেন। সেখান থেকে জেনারেল শফিউল্লাহকে সাথে করে আমরা গেলাম ৩২ নং ধানমন্ডিতে শেখ সাহেবের সাথে দেখা করতে। সেখানে পৌঁছে দেখি প্রধানমন্ত্রী এবং জনাব তুফাইল আহমেদ আমাদের জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন। ঘরে ঢুকতে কর্নেল হুদা এবং আমাকে দেখা মাত্র শেখ মুজিব গর্জে উঠলেন, কি পাইছস তোরা? আওয়ামী লীগ ছাড়া দেশে আর কোনো দুষ্কৃতিকারী নাই? জাসদ সর্বহারা পার্টির লোকজন তোদের চোখে পড়ে না? অবাক হয়ে গেলাম। কি বলছেন প্রধানমন্ত্রী? কর্নেল হুদা তার জবাব দিলেন, স্যার, আমরা আপনার নির্দেশে অপারেশন করেছি প্রকৃত দুষ্কৃতিকারীদের ধরার জন্য। আমরা নির্দলীয়, আমাদের কাছে সবাই সমান। বিভিন্ন এজেন্সির দেওয়া রিপোর্টের ভিত্তিতে এবং আমাদের নিজস্ব এজেন্সি দিয়ে ওই সমস্ত রিপোর্ট ভেরিফাই করার পরেই আমরা অ্যাকশন নিয়েছি। ধৃত ব্যক্তিদের বেশিরভাগই যদি আওয়ামী লীগার হয়, তাতে আমাদের দোষ কোথায়? কথা বাড়তে না দিয়ে জনাব তুফাইল কয়েকজনের নাম করে তাদের অবিলম্বে ছেড়ে দিতে বললেন। তাকে সমর্থন করে আমাকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বললেন, যা হবার তা হয়েছে, এখনও এদের ছাড়ার বন্দোবস্ত কর। জবাবে আমি বললাম, ধরার বা ছাড়ার মালিক আমরা নই স্যার, চিফের মাধ্যমে আপনার নির্দেশই কার্যকরী করেছি আমরা। ধরার হুকুম দিয়েছিলেন আপনি, ছাড়ার মালিকও আপনি। তবে এই বিষয়ে আইন কি বলে সেটা আমার জানা নেই। ছেড়ে দেওয়াটা যদি আইনসম্মত মনে করেন তবে হুকুম জারি করে আইন সংস্থাকে বলেন তাদের ছেড়ে দিতে। আমরা তাদের ছাড়ব কিভাবে? তারা তো এখন আমাদের অধীনে নয়, সবাই এখন রয়েছে আইনের অধীনে। আমার জবাব শুনে কিছুক্ষণ চুপ করে থেকে জেনারেল শফিউল্লাহকে উদ্দেশ্য করে তিনি বলে উঠলেন, বাজান কিছু একটা কর, নাইলে দেশে আওয়ামী লীগ শেষ হয়ে যাইব। জেনারেল শফিউল্লাহ প্রধানমন্ত্রীর বাজান সম্বোধনে বিগলিত হয়ে দাঁড়িয়ে প্রায় হাত জোর করে বললেন, স্যার, আপনি অস্থির হবেন না, আমি অবশ্যই একটা কিছু করব। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। কথাগুলো শেষ করে বসতেও ভুলে গিয়েছিলেন সেনাপ্রধান। প্রধানমন্ত্রীর ইশারায় আবার নিজের আসনে বসলেন জেনারেল শফিউল্লাহ। ইতিমধ্যে জনাব তুফাইল শেখ সাহেবের কানে কানে নিচু স্বরে কিছু বললেন। তার কান পড়ায় হঠাৎ ক্ষিপ্ত হয়ে প্রধানমন্ত্রী বলে উঠলেন, কুমিল্লার ক্যাপ্টেন হাই, ক্যাপ্টেন হুদা, লেফটেন্যান্ট ভৈরব, সিলেটের লেফটেন্যান্ট জহির, এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হইব। তারা বন্দীদের উপর অকথ্য অত্যাচার করেছে। হুদাবাইকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করলেন শেখ মুজিব। স্যার, ওরা সব জুনিয়র সাবঅর্ডিনেট অফিসার। ওরা যা করেছে সেটা আমার হুকুমেই করেছে। অত্যাচারের অভিযোগ সত্যি নয়। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং উদ্দেশ্য প্রণোদিত। তারপরেও যদি ওদের শাস্তি দিতে চান তবে সেটা সবার আগে আমারই প্রাপ্য। আমাকে ডিঙ্গিয়ে জুনিয়র অফিসারদের শাস্তি দিলে সেটা আমার জন্য অপমানকর হবে। সেই ক্ষেত্রে কমান্ডার হিসেবে অধীনস্থ সব অফিসার এবং সৈনিকদের কাছে আমি আর ফিরে যেতে পারবো না। কর্নেল হুদার জবাবে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। উঠে দাঁড়ালেন তিনি এবং বললেন, ঠিক আছে, আজ তোরা যা। ডালিম, তুই রাইতে খায়া যাইস।
আমাকে রেখে বাকি সবাই চলে গেলেন। শেখ সাহেব ও আমি বাড়ির অন্দরমহলে ঢুকলাম। রাত তখন প্রায় 11টা। যথাযথ নিয়মে বারান্দায় খাওয়া পরিবেশন করা হলো। খেতে খেতে শেখ সাহেব বললেন, তুই থাকতে কুমিল্লায় আওয়ামী লীগের এই দশা হইল কেন? চাচা, বিশ্বাস করেন, আমরা কোনো দল দেখে অপারেশন করিনি। চিফ কুমিল্লায় এসে আমাদের বলেছিলেন এবার নাকি আপনি আপনার মরা বাপকেও ছাড়বেন না। আমরা সেই অনুযায়ী কাজ করেছি। আপনি একবার কুমিল্লায় গিয়ে দেখেন লোকজন কি খুশি। সবাই মনে করছে এবার আপনি সত্যিই চাটার দল এবং টাউটবাটপারদের সাহায্য করতে চাচ্ছেন। এই পরিস্থিতিতে নেতা হিসেবে জনগণের মনোভাবকেই তো আপনার প্রাধান্য দেওয়া উচিত। আমি তো মনে করি আমাদের এই অপারেশনের পর আপনার জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। এখন যে কোনো কারণেই হোক আপনি যদি এদের ছেড়ে দেন তবে কি আপনার লাভ হবে? আমার তো মনে হয় ক্ষতিই হবে আপনার। আপনার পরামর্শদাতারা যে যাই বলুক না কেন, আমার মনে হয় বিনা বিচারে কাউকে ছাড়া আপনার উচিত হবে না। এতে ব্যক্তিগতভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন সবচেয়ে বেশি। কিন্তু পার্টি ছাড়া আমি চলুম কেমনে? প্রশ্ন করলেন শেখ সাহেব। পার্টি আপনার অবশ্যই প্রয়োজন। মনে করেন না কেন এটা একটা শুদ্ধি অভিযান। খারাপদের বাদ দিয়ে সৎ এবং ভালো মানুষদের নিয়েও তো পার্টি চালানো যায়। কিছু মনে করবেন না চাচা। চোর, বদমাইশ, সন্ত্রাসী, লুটেরা, টাউটবাটপারদের নেতা হিসাবে পরিচিত হওয়াটা কি আপনার শোভা পায়? যারাই ধরা পড়েছে তাদের বেশিরভাগই আওয়ামী লীগার। তার মানে বর্তমানে আপনার দলে ভালো লোকের চেয়ে খারাপ লোকের সংখ্যাই বেশি। এদের বাদ দেন, দেখেন লোকজন কিভাবে আপনাকে সমর্থন জানায়। চুপ করে শুনছিলেন আমার কথা, মুখটা ছিল থমথমে। খাওয়ার পর পাইপ টানার অভ্যাস তার। পাইপটা টেবিলের উপর পড়ে থাকলেও আজ তিনি সেটা ধরেননি। চিন্তিত অবস্থায় হঠাৎ করে বলে উঠলেন, বাঙালি জনগণরে খুব ভালো করে চিনি আমি। বুঝলাম না তিনি এই উক্তিতে কি বুঝাতে চাইলেন। কিছুক্ষণ পর শোবার ঘরে উঠে চলে গেলেন শেখ সাহেব। ওখানে তার কোনো আত্মীয় অপেক্ষা করছিলেন। আমি উঠতে যাচ্ছিলাম, হঠাৎ কামাল এসে উপস্থিত। বস, দিলেন তো আওয়ামী লীগ শেষ করে, কাজটা ভালো করেন নাই। সব ক্রিমিনালস যদি আওয়ামী লীগার হয় তার জন্য আমরা দায়ী? সারা দিনের দখলে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই কথা না বাড়িয়ে চলে এসেছিলাম 32 নাম্বার থেকে। বাসায় ফিরে দেখি আব্বা আমার ফেরার অপেক্ষায় তখনও জেগে বসে আছেন। বুঝতে পারলাম কুমিল্লা থেকে নিম্মি ফোন করে আমার ঢাকার আসার খবর বাসায় জানিয়েছে। আব্বা জিজ্ঞেস করলেন কি হলো। সব কিছুই খুলে বললাম তাকে। সব শুনে তিনি বললেন, তোরা কি ভেবেছিলি শেখ মুজিব সত্যি অপরাধীদের ধরার জন্য তোদের মাঠে নামিয়েছে? আমি ওকে খুব ভালো করে চিনি। যখন SM হলে জিএস ছিলাম তখন একসাথে মুসলিম লীগের রাজনীতিও করেছি। ওর নীতি বলে কিছু নেই। সারা জীবন ক্লিকবাজি আর লাঠিবাজির মাধ্যমে নিজের সুবিধা আদায় করে নিয়েছে সে। চরম সুবিধাবাদী চরিত্রের ধুরন্ধর লোক শেখ মুজিব। তোদের মাঠে নামিয়ে এক ডিলে 2 পাখি শিকার করতে চেয়েছিল সে। একদিকে সরকার বিরোধী তৎপরতায় লিপ্ত রাজনৈতিক প্রতিপক্ষ, বিশেষ করে জাসদ ও সর্বহারা পার্টির সদস্যদের খতম করা, অন্যদিকে সেনাবাহিনী এবং জনগণের মধ্যে বিরোধ সৃষ্টি করে সেনাবাহিনীকে তার দলের লাঠিয়াল বাহিনীতে পরিণত করার জন্যই তার এই পদক্ষেপ। আব্বার কথাগুলো শুনে জবাবে আমার কিছুই বলার ছিল না। তার বক্তব্যের সত্যতা ভবিষ্যতে প্রমাণ হতে পারে। আব্বা বুঝতে পেরেছিলেন আমি ভীষণ ক্লান্ত, তাই কথা না বাড়িয়ে বললেন, কুমিল্লাতে একটা ফোন করে শুয়ে পড়ো। আব্বার কথায় কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলাম। পরদিন সকালে জেনারেল শফিউল্লাহ সেনা সদরে আমাকে ডেকে পাঠালেন। সেখানে গিয়ে দেখি কর্নেল হুদাকেও ডেকে পাঠানো হয়েছে। হুদাবাই আমাকে ডেকে বললেন, চিফ উইল গো উইথ আস টু কুমিল্লা টু রিলিজ অল দোজ পিপলস। ভীষণভাবে দমে গিয়েছিলাম এই সিদ্ধান্তের কথা শুনে। হুদাবাইও ভীষণ আপসেট। ক্যাপ্টেন নূর জেনারেল জিআর এডিসি। তার কামরায় গিয়ে বললাম বসের সাথে দেখা করতে চাই। নূরের মাধ্যমে খবরটা পেয়ে তিনি আমাকে ডেকে পাঠালেন। ঘরে ঢুকে দেখলাম তিনিও গম্ভীর। আমাকে বসতে ইঙ্গিত করে বললেন, ওয়েল, আই নো এভরিথিং, ডোন্ট লুজ হার্ট, আল্লাহ ইজ দেয়ার। চিফের সাথে একই হেলিকপ্টারে ফিরে এলাম কুমিল্লায়। চিফ নিজে গিয়ে বন্দীদের মুক্তি দিলেন। আমাদের সামনেই ফুলের মালা গলায় পরিয়ে সমবেত আওয়ামী লীগরা সদর্পে মিছিল করে চলে গেল শেখ মুজিবের জয়ধ্বনি করতে করতে। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আগামী পর্ব শুনতে চাইলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।